নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। দিল্লিতে বিস্ফোরণ হামলায় জড়িতদের খুঁজে বার করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দফা দফা বৈঠক করেছেন আধিকারিকদের সঙ্গে। নির্দেশ, খুঁজে বার করতে হবে দোষীদের। বুথ লেভেল এজেন্ট নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনল নির্বাচন কমিশন। বুধবার কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের উদ্দেশ্যে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর। মেট্রোয় নতুন পরিবর্তন। ব্লু লাইনে বসানো হবে অত্যাধুনিক সিবিটিসি সিগন্যাল ব্যবস্থা। এই প্রযুক্তি চালু হলে ট্রেন চলবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, চালকের প্রয়োজন পড়বে না। বিহারে দ্বিতীয় দফা ভোটদানের পর নির্বাচন কমিশন যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা নজর কাড়ার মতোই। 5 বছর আগে বিহারের ভোটের তুলনায় এই ভোটে মহিলাদের যোগদান বাড়ল 12%। বছর খুললে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেদিকে লক্ষ্য রেখেই বুধবার রাজ্যের বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভায় বিশেষ বৈঠকে বিজেপি। বৈঠকের শুরুতেই কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে উদ্দেশ্য করে সুকান্ত মজুমদার বলেন, বিশেষ অভিনন্দন, উনি একবার গিয়েও আবারও ফিরে এসেছেন। বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেদিকে লক্ষ্য রেখেই বুধবার রাজ্যের বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভায় বিশেষ বৈঠকে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতেই হয় এই বৈঠক। বৈঠকের শুরুতেই কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে উদ্দেশ্য করে সুকান্ত বলেন, সবাইকে অভিনন্দন, বিশেষ করে সৌমেন রায়কে, কারণ উনি একবার গিয়েও আবার ফিরে এসেছেন। পর্যবেক্ষকদের অনেকের মতে সুকান্তের মন্তব্যে রাজনৈতিক বার্তা ছিল গভীর, জানিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিধায়কদের উদ্দেশ্যে বৈঠকে সুকান্ত এও বলেন, আপনাদের অনেকেই নানা প্রলোভন, চাপ, হুমকির মুখে থেকেও দল ছাড়েননি। আপনারা দলের প্রকৃত সৈনিক। আপনাদের সাহসের জন্যই সংগঠন টিকে আছে। 2021 সালে ভোটে বিজেপির টিকিটে জয়ী হয়ে সৌমেন রায় কিছুদিন পরেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরে ফিরে আসেন পদ্ম শিবিরে। সেই প্রসঙ্গ টেনেই সুকান্তের প্রশংসা। রাজনৈতিক বার্তা যে স্পষ্ট তা বুঝতে কারও বাকি নেই, কারণ 21-এর ভোটে 77টি আসনে জেতার পরও বর্তমানে বিজেপির বিধায়কের সংখ্যা নেমে এসেছে 65-তে। ভোট পরবর্তী সময় একের পর এক বিধায়ক ফের তৃণমূলে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে আসন্ন 26-এর ভোটের আগে ফের ভাঙনের আশঙ্কা করছে বিজেপি। সেই কারণেই দলের নেতারা এখন থেকেই সংগঠনকে গুছিয়ে নিচ্ছে। সৌমেন রায় উদাহরণ টেনে সুকান্ত মূলত বার্তা দিতে চাইলেন, দল ছেড়ে যাওয়া মানে ভুল, ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। এদিনের বৈঠকে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন তা নিয়েও কৌতূহল তুঙ্গে। রাজনৈতিক সূত্রের মতে বিধায়কদের মানসিকভাবে ঐক্যবদ্ধ রাখতে এবং আগামী নির্বাচনের আগে দলের ভিত শক্ত করতে এই বৈঠক এক গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় এসআইআর এর কাজ পুরো দমে চলছে, কিন্তু বিতর্ক থামছে না। বিজেপি স্বাভাবিকভাবেই তৃণমূলের বিরুদ্ধে দাবি করেছে ভুয়ো ভোটার ইস্যুতে। সেটা নিয়ে বুধবার সিও দপ্তরে গিয়ে প্রমাণ দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে এসআইআর এর কাজ পুরো দমে চলছে। বাড়ি বাড়ি বিএলও অভিযানে এখনো পর্যন্ত 7 কোটির বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে, কিন্তু বিতর্ক থামছে না। শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু থেকে এর বিরোধিতা করে আসছে, আদালতে মামলাও করেছে তারা। আর বিজেপি স্বাভাবিকভাবে তৃণমূলের পাল্টা দাবি করেছে ভুয়ো ভোটার ইস্যুতে। সেটা নিয়ে বুধবার সিও দপ্তরে গিয়ে প্রমাণ দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি প্রথম থেকেই দাবি করেছে বহু ভুয়ো ভোটার তৃণমূলের ভোট ব্যাংক, তাই এসআইআর এর বিরোধী তারাই। এই অভিযোগ কতটা সত্যি তার প্রমাণ দিতেই বুধবার তথ্য জমা দিতে সিইও অফিসে এসেছিলেন শুভেন্দু অধিকারী। বিপুল নথি জমা দিয়ে তিনি দাবি করেছেন ভোটার তালিকায় 13,25,000 ডবল এন্ট্রি রয়েছে। সেই তথ্যের পুঙ্খানুপুঙ্খ হিসেবই দেওয়া হচ্ছে কমিশনের কাছে। শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী 13,25,000 নাম রয়েছে যাদের ডবল এবং ট্রিপল এন্ট্রি রয়েছে, কিন্তু অন্য ইস্যুতে কমিশনের ভূমিকার সমালোচনাও করেছেন তিনি। অভিযোগ 5,700 বিএলওর রাজনৈতিক পরিচয় সহ অভিযোগ জমা দেওয়ার পরও
কমিশন এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। বিজেপির তরফে এও দাবি করা হয়েছে, কমিশন জানিয়েছে তারা 70% রিপোর্ট পেয়েছে, তবে তার সত্যতা নিয়ে সন্দেহও রয়েছে। আরও জানানো হয়েছে, এই পর্যন্ত 300 জন বিএলও বদলি করা হলেও মূল অভিযোগের সুরাহা হয়নি। কার্যত বিএলও নিয়ে নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি ও রিপোর্টে অসন্তুষ্টিও প্রকাশ করেছে বিজেপি। গেরুয়া শিবির জানিয়েছে তারা বিশেষভাবে 65 জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, কিন্তু কমিশন সেই অভিযোগকে যথাযথ নয় বলেই জানিয়ে দিয়েছে। তবে বিজেপির অভিযোগ, আইপ্যাকের সঙ্গে যুক্ত কিছু ইআরও ও এইইআরও কে সতর্ক করা প্রয়োজন। দলের দাবি, অনেক জায়গায় বিজেপির বিএলও 2 কর্মীদের মারধর করা হয়েছে। এছাড়া দলের বক্তব্য, পুলিশের আচরণ তৃণমূল ক্যাডারের মতো। বিজেপি কমিশনের কাছে বিএলও বিএলএ সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশের দাবিও জানিয়েছে। তবে আগে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস পেয়েছে 52,000 বিএলএ পরিচয়পত্র, বিজেপি পেয়েছে 48,000, কংগ্রেস ও সিপিএম মিলিয়ে প্রায় 31,000 করে। মৃত ভোটার নিয়ে বিজেপি দাবি করেছে নন আধার মৃতের সংখ্যা 13 লক্ষ, আধার সংযুক্ত মৃতের সংখ্যা 33 লক্ষ। এই তথ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপির দাবি, যাদের ভাতা বন্ধ হয়েছে সেই তথ্য সরকার থেকে কমিশন যেন সরাসরি সংগ্রহ করে। সিইও অফিসে বসে ভুয়ো ভোটারদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী সরাসরি হুঁশিয়ারি, যারা জল মিশিয়ে ভোটার তালিকায় থাকার চেষ্টা করছেন তাদের কপালে দুর্ভোগ আছে। এক্ষেত্রে কমিশনের সব কাজ নিয়েও যে তারা সন্তুষ্ট নয় সে কথাও স্পষ্ট করেছে বিজেপি। এমনকি কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পারবে কিনা সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। 3.5 বছর পর বাড়ি ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, কিন্তু রাতে শান্তির ঘুম হল না তার। জেলের মতোই চেয়ারে রাত কাটাতে হলো তাকে। প্রায় 3.5 বছর পর মঙ্গলবার নিজের বাড়িতেই রাত কাটালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। না, তবে হলো না শান্তির ঘুম। পার্থ জানিয়েছেন, জেলের মতোই সারা রাত চেয়ারেই কেটেছে তার। বন্দিদশার কথা স্মরণ করে ফের কেঁদে ফেলেন তিনি। বললেন, মন্ত্রী হিসাবে সততার সঙ্গে কাজ করেছি সবসময়, হয়তো কখনো কোনো অন্যায় করেছিলাম। 2022 সালের জুলাই থেকে 2025-এর নভেম্বর, প্রায় 3.5 বছর পর মুক্তির স্বাদ পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সংশোধনাগারের ঘুপচি ঘর, পুলিশ হাতকড়া পর্ব পেরিয়ে অবশেষে মঙ্গলবার নাকতলার বাড়িতে ফিরেছেন তিনি। ঠাকুর প্রণাম সেরে পরিবারের সদস্য, প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটান তিনি, কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে। এতগুলো বছর পর ফের নিজের বাড়িতেই রাত কাটালেন পার্থ, কিন্তু সেদিনও ঘুমোতে পারলেন না তিনি। বুধবার সকালে তিনি বলেন, ঘুম হয়নি, অস্বস্তি হয়েছে সারা রাত, চেয়ারেই ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু হলো না। চেয়ারে ঘুম কেন? জবাব দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বললেন, এতগুলো দিন তো জেলে চেয়ারে বসেই রাত কেটেছে, অভ্যেস। কথা বলতে গিয়েই চোখ ভরে উঠল জলে। পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ বা চক্রান্তের তত্ত্ব খাড়া না করলেও দাবি করেছেন তিনি মন্ত্রী থাকাকালীন সততার সঙ্গেই নাকি কাজ করেছেন। তিনি বলেন, আমার জীবনের কালো সময় পেরিয়ে এলাম, নিশ্চয়ই কোনো অপরাধ বিগত দিনে করেছি, তবে মন্ত্রী হিসেবে আমি সততার সঙ্গে কাজ করেছি। কেঁদে ফেলে বললেন, কুকুরগুলো আছে আর ভাই, সময়টা কেটে গেল। হাই নিউজ নেটওয়ার্ক। নাগরিকদের সমস্যা জানতে টক টু মেয়রের ধাঁচে এবার কোচবিহারেও শুরু হচ্ছে টক টু চেয়ারম্যান। ফোনেই যাবতীয় সমস্যার কথা এবার জানাতে পারবেন বাসিন্দারা। পাশাপাশি কোচবিহার পৌরসভার কমপ্লেন বক্স রাখা হবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান রবীন্দ্র ঘোষ। নাগরিক সমস্যা জানাতে টক টু মেয়র ধাঁচে কোচবিহারে শুরু হচ্ছে টক টু চেয়ারম্যান। ফোনেই যাবতীয় সমস্যার কথা জানতে পারবেন বাসিন্দারা। পাশাপাশি কোচবিহার পুরসভার কমপ্লেন বক্স রাখা হবে বলেও জানালেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সামনেই বিধানসভা নির্বাচন, রণকৌশল ঠিক করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। তৃণমূলও চাইছে কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকলে তা জেনে সংশোধন করে নিতে। সেই কারণেই আম জনতার কাছ থেকে সরাসরি তাদের সমস্যার কথা জানতে চাইছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তাই কমপ্লেন বক্স টক টু মেয়র চালুর ভাবনা। রবীন্দ্রনাথ বাবু জানান, আম জনতার কোথায় সমস্যা, কি সমস্যা
তা এবার ফোন করে সরাসরি জানতে পারবেন নাগরিকরা। এছাড়া কোচবিহার পুরসভার বাইরে রাখা হবে কমপ্লেন বক্স, সেখানে লিখিতভাবে অভিযোগ জমা দিতে পারবেন পুরসভার এলাকার বাসিন্দারা। অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ গ্রহণ করবে পুরসভা। প্রসঙ্গত, দীর্ঘদিন আগে কলকাতায় টক টু মেয়র শুরু করেছিলেন ফিরহাদ হাকিম। সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে কলকাতা পুরসভা এলাকার বাসিন্দাদের সমস্যা সরাসরি শোনেন মেয়র, সঙ্গে সঙ্গে সমাধানের ব্যবস্থাও করেন। সেই ধাঁচেই এবার কোচবিহারে শুরু টক টু চেয়ারম্যান। হাই নিউজ নেটওয়ার্ক। মেট্রোয় নতুন পরিবর্তন, ব্লু লাইনে বসানো হবে অত্যাধুনিক সিবিটিসি সিগন্যাল ব্যবস্থা। আর এই প্রযুক্তি চালু হলে ট্রেন চলবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, চালকের কোনো প্রয়োজনই পড়বে না। তবে সূত্রের খবর, সবকিছু মিলিয়ে এই চালকবিহীন মেট্রো চালু হতে এখনো অন্তত 3 থেকে 4 বছর সময় লাগবে। কলকাতা মেট্রোর ইতিহাসে আসছে এক নতুন অধ্যায়। 1984 সালে যাত্রা শুরু করা কলকাতা মেট্রো এখন আরও আধুনিক হতে চলেছে। গঙ্গার নিচ দিয়ে চলছে মেট্রো, দেশের গভীরতম স্টেশন। এবার মেট্রো যুক্ত হতে চলেছে এমন এক প্রযুক্তি যা বদলে দেবে শহরের পরিবহন ব্যবস্থার চিত্র। খুব শীঘ্রই কলকাতা মেট্রোর ব্লু লাইনে চালু হবে চালকবিহীন মেট্রো। এই আধুনিক উদ্যোগের জন্য রেলের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় 465 কোটি টাকা। মেট্রো সূত্রে জানা গিয়েছে, ব্লু লাইনে বসানো হবে অত্যাধুনিক সিবিটিসি সিগন্যাল ব্যবস্থা। এই প্রযুক্তি চালু হলে ট্রেন চলবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, চালকের প্রয়োজন পড়বে না। যদিও শুরুতে একজন ট্রেন অ্যাটেন্ডেন্ট উপস্থিত থাকবেন, যাতে জরুরি পরিস্থিতিতে তিনি নিয়ন্ত্রণে নিতে পারেন। বর্তমানে কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো লাইনে প্রতি 6 মিনিট অন্তর একটি মেট্রো চলে। নতুন সিগন্যাল ব্যবস্থা চালু হলে সেই ব্যবধান কমে 2 মিনিটে নামিয়ে আনা সম্ভব হবে। ফলে অফিস টাইমে যাত্রীদের চাপ অনেকটাই কমবে, বাড়বে ট্রেনের সংখ্যা ও নির্ভুলতা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিবিটিসি সিগন্যাল সিস্টেম চালু হলে মেট্রোর কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে। এটি এমন এক প্রযুক্তি যা বিশ্বের আধুনিক মেট্রো শহরগুলি যেমন দিল্লি, বেঙ্গালুরু, সিঙ্গাপুর বা লন্ডনে ব্যবহার করা হয়। কলকাতাতেও এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে। তবে সবকিছু মিলিয়ে এই চালকবিহীন মেট্রো চালু হতে এখনো অন্তত 3 থেকে 4 বছর সময় লাগবে বলে জানিয়েছেন মেট্রো আধিকারিকরা। বর্তমানে কবি সুভাষ মেট্রো স্টেশনের নির্মাণ কাজ শেষ হওয়ার পরই শুরু হবে এই উন্নত সিগন্যালিং প্রকল্পের মূল কাজ। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত এই আধুনিক প্রযুক্তি বাস্তবায়িত হলে কলকাতার মেট্রো পৌঁছাবে এক নতুন উচ্চতায়। এক কথায় বলা যায়, প্রযুক্তির দৌলতে কলকাতা আবারও দেশের মেট্রো বিপ্লবের অগ্রদূত হয়ে উঠবে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রশান্ত কিশোর যেন এক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে। মঙ্গলবার বিহার ভোটের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। বেশ কিছু বুথ ফেরত সমীক্ষাও প্রকাশ হয়েছে এবং তারপর থেকেই প্রশান্ত কিশোরের একটি কথা ভাবাচ্ছে তাকে। এরপর কি করবেন প্রশান্ত কিশোর? মঙ্গলবার বিহার ভোটের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। বেশ কিছু বুথ ফেরত সমীক্ষাও প্রকাশ করা হয়েছে এবং তারপর থেকে প্রশান্ত কিশোরের একটি কথা ভূতের মতো তাড়া করছে তাকে। তার ভবিষ্যৎ নিয়ে উঠেছে বড়সড় প্রশ্নচিহ্ন। প্রশান্ত কিশোর এবার বিহার ভোটে দাবি করেছিলেন এটাই নীতিশ কুমারের শেষ ভোট। সেই সঙ্গে এও বলেছিলেন নীতিশ কুমারের সংযুক্ত জনতা পার্টি 25টিরও বেশি আসনে জিতবে না। বিহার বিধানসভায় 243টি আসন রয়েছে, তার মধ্যে নীতিশের সংযুক্ত জনতা পার্টি লড়েছে 101টি আসনে। সন্দেহ নেই, নীতিশ 25 অতিক্রম করতে না পারলে এনডিএ জোট মুখ থুবড়ে পড়বে। কিন্তু ঘটনা হলো, মঙ্গলবার সন্ধ্যে থেকে যেসব বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয়েছে তার অধিকাংশেরই পূর্বানুমান হল এনডিএ সুইপ করতে পারে। যেমন বিভিন্ন সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষা জানিয়েছে এনডিএ পেতে পারে 145 থেকে 160টি আসন, আবার কেউ দাবি করছে 73 থেকে 91টি আসন। এইসব সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফলের সঙ্গে মিলে গেলে অনিবার্যভাবেই নীতিশের ভালো ফল করার কথা। শুধু তাই নয়, এবার বিহারে বাম্পার পোলিং হয়েছে। তাতে দেখা গিয়েছে ভোটের আগের তুলনায় 12% মহিলা বেশি ভোট দিয়েছেন।
যেহেতু গত 20 বছর ধরে লাগাতার নীতিশ মহিলা ভোট ব্যাংকে সযত্নে লালন করেছেন এবং এবার ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়েছেন, তাই ভোট বিশ্লেষকরা ধরেই নিচ্ছেন বাড়তি মহিলা ভোট নীতিশের পক্ষেই গিয়েছে। সুতরাং প্রশ্ন হল, প্রশান্ত কিশোর এরপর কি করবেন? এর জবাব এখনো পিকে দেননি। তবে পর্যবেক্ষকদের অনেকেরই মতে প্রশান্ত কিশোরের বিশ্বাসযোগ্যতা ক্রমশ কমতে এগিয়ে চলেছে। 2024 সালে লোকসভা ভোটে পিকে দাবি করেছিলেন মোদীর নেতৃত্বে এনডিএ প্রায় 400 আসন ছুঁয়ে ফেলবে। বাস্তবে তা ঘটেনি। এই বিহার ভোটে পিকে নীতিশকে নিশানা করেছিলেন ঠিকই, কিন্তু অনেকেই মনে করছিলেন বিজেপির হাতে তামাক খেয়ে প্রশান্ত এটা করেছেন। অন্যদিকে বিজেপিও স্পষ্ট বলছিল না যে ভোটে জিতলে ফের নীতিশই মুখ্যমন্ত্রী হবেন। রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বড় বিষয়। প্রশান্ত ডাহা ফেল করলে এবং নীতিশ ফের মুখ্যমন্ত্রী হলে পিকের ভাবমূর্তি অবধারিতভাবেই ধাক্কা খাবে। সেক্ষেত্রে জাত পাত ভিন্ন বিহারে পিকের জনস্বরাজ পার্টি নন স্টার্টার হয়েই যেতে পারে। তবে হ্যাঁ, তার পূর্বানুমান যদি সত্যি হয়, অর্থাৎ নীতিশ যদি 25 অতিক্রম করতে না পারে এবং জনস্বরাজ যদি 8 থেকে 10% ভোটও কাটতে পারে, তাহলে জনস্বরাজ আপাতত টিকে যেতে পারে। আগামী দিনে তখন বিহার তথা হিন্দি বলয়ে ক্রমশ একটি আঞ্চলিক শক্তি হয়ে উঠতে পারে পিকের দল। হাই নিউজ নেটওয়ার্ক। বিহার নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটদান হয়েছে মঙ্গলবার। তারপর নির্বাচন কমিশন যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা নজর কাড়ার মতোই। 5 বছর আগে বিহারের ভোটের তুলনায় এই ভোটে মহিলাদের যোগদান বেড়ে হয়েছে 12%। বিহার নির্বাচনে দ্বিতীয় দফার ভোটদান শুরু হয়েছে মঙ্গলবার। তারপর নির্বাচন কমিশন যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা নজর করার মতোই। 5 বছর আগে বিহারের ভোটের তুলনায় এই ভোটে মহিলাদের যোগদান বেড়ে গেছে শটান 12%। তাতে কোনো জল নেই। 2020 সালে বিধানসভা ভোটে মহিলাদের পোলিং পার্সেন্টেজ তথা ভোট শতাংশ ছিল 59.69। এবার তা বেড়ে হয়েছে 71.60%। বিহারে গত কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছে মহিলারা পুরুষদের তুলনায় বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। 2020 সালেও পুরুষদের ভোটদানের হার ছিল 54%, অর্থাৎ মহিলাদের তুলনায় প্রায় 6% কম। এবার নারী পুরুষ মিলিয়ে রেকর্ড ভোটদান হয়েছে বিহারে। প্রথম দফায় ভোট পড়েছে 65.08% এবং মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট পড়েছে 68.76%, যা সর্বকালের রেকর্ড। এর মধ্যে পুরুষদের ভোটদানের হার 7.5% বেড়েছে ঠিকই, কিন্তু মহিলাদের ভোটদানের হার তুলনায় অনেক বেড়েছে, তা হল 12%। প্রশ্ন হল, মহিলাদের ভোটদান এত বেড়ে গেল কেন? এর মধ্যে কি লুকিয়ে রয়েছে বিহার ভোটের ফলাফলের রহস্য? এদিন নির্বাচন কমিশন পরিসংখ্যান প্রকাশ করতেই এনডিএ শিবির লাফালাফি শুরু করে দিয়েছে। তাদের দাবি, এ হল নীতিশের পক্ষে ঝড়। বিহারে ভোটের আগে রাজ্যের 1,21,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে পাঠায় নীতিশ সরকার। মহিলাদের ক্ষমতায়নের জন্য সেই টাকা পাঠানো হয়। সেটাই এই ভোটে বড় অনুঘটকের কাজ করেছে বলে দাবি এনডিএ নেতাদের। জানিয়ে রাখা ভালো, বিহারে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই যেসব বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে তাদের সকলেরই পূর্বানুমান হল এনডিএ সুইপ করতে পারে। এনডিএর দাবি, মহিলারাই নীতিশের কাণ্ডারি হয়েছেন এই ভোটে। পর্যবেক্ষকদের অনেকের মতে, শেষ পর্যন্ত যদি সত্যি তাই হয়, তাহলে বলতে হবে লক্ষ্মীর আশীর্বাদেই ভোট লাভ হচ্ছে নীতিশের। ঠিক যে শর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মহিলাদের মধ্যে মজবুত জনভিত্তি তৈরি করে ফেলেছেন, সেই ফর্মুলায় বিহার ভোটে কাজ করেছে নীতিশের পক্ষে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতেই নীতিশ বিহারের মহিলাদের মধ্যে জনপ্রিয়। মহিলা কল্যাণে তিনি ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন। 2005 সালে বিহারে মুখ্যমন্ত্রী হওয়ার পর স্কুলের মেয়েদের সাইকেল দিয়েছিলেন নীতিশ। তারাই সাবালিকা হয়ে এবার আবার 10,000 টাকা করে পেয়েছেন। তাছাড়া বিহারে মদ নিষিদ্ধ করা থেকে পুলিশের চাকরিতে মহিলাদের সংরক্ষণ নীতিশ মহিলাদের জন্য কম করেননি। এই ভোটে নীতিশ যদি সেসবের সুফল পান, তাহলে বিস্ময়ের কিছু থাকবে না। হাই নিউজ নেটওয়ার্ক।
মধ্যপ্রদেশের জঙ্গল থেকে মুম্বাই পর্যন্ত ছড়িয়ে পড়েছে সংরক্ষিত বন্যপ্রাণীদের মাংস পাচারের জাল। ব্ল্যাকবাক, চিংকারা, সাম্বরের মাংস বিক্রি হচ্ছিল প্রভাবশালী মহলে। চাঞ্চল্যকর তথ্য হাতে পেল মধ্যপ্রদেশের স্টেট টাইগার স্ট্রাইক ফোর্স। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। খোঁজ চলছে আরও কিছু অপরাধী। মধ্যপ্রদেশের ইন্দোরে বন্যপ্রাণ হত্যা ও মাংস পাচারের চক্রকে হাতে নাতে ধরেছে বনকর্মীরা। চমকে ওঠার মতো বিষয় হল, এদের কাছ থেকে মাংস এবং অন্যান্য দেহাংশের খরিদ্দার মুম্বাইয়ের অভিজাত কিছু মানুষ। মধ্যপ্রদেশের স্টেট টাইগার স্ট্রাইক ফোর্স বা STSF এই চাঞ্চল্যকর চক্রের হদিশ পেয়েছে। ব্ল্যাকবাক, চিংকারা এবং সাম্বরের মতো সংরক্ষিত প্রাণীর মাংস পাচার হচ্ছিল মুম্বাইয়ের অভিজাত মহলে। সূত্রের খবর, বনাঞ্চলে শিকার করে এই মাংস গোপনের রাজ্য সীমা পেরিয়ে পাঠানো হতো। লেনদেন হতো হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে, যাতে প্রশাসনের চোখে ধুলো দেওয়া যায়। তদন্তকারীদের অনুমান, এই মাংসের ক্রেতাদের মধ্যে রয়েছেন মুম্বাইয়ের প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিরা। এমনকি বিদেশেও এর কিছু অংশ পাচার হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরো ঘটনাটি সামনে আসে একটি নিয়মিত নাকাবন্দি চলাকালীন, যখন স্থানীয় পুলিশ মুম্বাই নম্বরের একটি SUV গাড়ি আটকায়। গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে 65 কেজি বন্য প্রাণীর মাংস, একটি দেশি তৈরি পিস্তল ও জীবন্ত কার্তুজ। ঘটনাস্থলে ধরা পড়ে 4 জন: ইমতিয়াজ, শাকিল খান যিনি মূল অভিযুক্ত, জোহর হোসেন মুকরি ও সলমান হারুন PRG, সকলেই মুম্বাইয়ের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এরা ইন্দোরের জঙ্গলে শিকার চালাত এবং সেই মাংস শহরে পাচার করত। STSF কর্মকর্তারা অভিযুক্তদের মোবাইল ফোন থেকে একাধিক ভিডিও উদ্ধার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বন্য প্রাণীদের হত্যা ও টুকরো টুকরো করে প্যাকেট বন্দি করার ভয়ঙ্কর দৃশ্য। এই ভিডিওতে আরও দেখা গিয়েছে, এক ব্যক্তি সদ্য গুলি খাওয়া প্রাণীর দিকে দৌড়ে যাচ্ছে এবং উচ্চারণ করছে আরও কয়েকজনের নাম: আনাস, প্রশান্তজিৎ, সাবুদ্দিন ভাই, সরফরাজ লালা, রমিজ, উসমান ভাই, সাবা, আব্দুল্লাহ, অ্যান্ডি, জায়েদ, পাপ্পু, আসিফ এবং উমায়ের। এদের সকলকেই এখন নজরে রেখেছে টাইগার স্ট্রাইক ফোর্স। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই চক্রটি কি কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ, নাকি এর সঙ্গে বৃহত্তর আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক নেটওয়ার্ক যুক্ত রয়েছে। কর্মকর্তাদের দাবি, যেভাবে বন্যপ্রাণ হত্যা করে মাংস পাচার করা হচ্ছে তা অত্যন্ত সুসংগঠিত চক্রের কাজ। বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972 অনুযায়ী ব্ল্যাকবাক ও চিংকারা সংরক্ষিত প্রাণী, তাদের হত্যা ও দেহাংশের বাণিজ্য গুরুতর অপরাধ। তদন্তকারী সংস্থা জানাচ্ছে, এই মামলাটি সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যপ্রাণ অপরাধ চক্রের অন্যতম, যা দেখিয়ে দিল ভারতের বিপন্ন প্রাণীরা আজও কতটা বিপদের মুখে। হাই নিউজ নেটওয়ার্ক। হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জানা যাচ্ছে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। আপাতত বাড়ি থেকেই তার চিকিৎসা চলবে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জানা যাচ্ছে এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল। আপাতত বাড়ি থেকেই চিকিৎসা চলবে তার বলেই জানিয়েছে চিকিৎসকেরা। ধর্মেন্দ্র টিমের তরফে জানানো হয়েছে, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শেই থাকবেন তিনি। চলবে বাড়ি থেকেই যাবতীয় চিকিৎসা। একই সঙ্গে সকলকে অনুরোধ জানানো হয়, তার শারীরিক অবস্থা নিয়ে কোনো রকম ভুয়ো খবর যাতে না ছড়ানো হয়। তার এবং তার পরিবারের প্রতি যাতে সম্মান ও গোপনীয়তা বজায় রাখা হয়। উল্লেখ্য, 10 নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তার অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা সকলে। ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভুয়ো খবরও, যা শুনে রীতিমতো মন খারাপ হয়েছিল সকলেরই। পরবর্তীকালে তার পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয়। বর্ষিয়ান অভিনেতাকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান অনেকেই। অন্যদিকে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক্স স্যান্ডেলে ক্ষুব্ধ হন হেমা। তিনি লেখেন,
যা ঘটেছে তা ক্ষমার অযোগ্য। দায়িত্বশীল চ্যানেলগুলি কিভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন? এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। দয়া করে এই কঠিন সময় পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন আর আমাদের একান্তে থাকতে দিন। হাই নিউজ নেটওয়ার্ক। অসুস্থ বলিউড অভিনেতা গোবিন্দা, জানা গিয়েছে নিজের বাড়িতেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। দ্রুত নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতালে, আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। অসুস্থ বলিউড অভিনেতা গোবিন্দা সূত্রের খবর মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই হঠাৎই অজ্ঞান হয়ে যান। দ্রুতই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি। অভিনেতার বিভিন্ন প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হচ্ছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের জহুর বাড়িতে আচমকাই অজ্ঞান হয়ে পড়ে যান গোবিন্দা। পরিবারের সদস্যরাই তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, 61 বছর বয়সী এই অভিনেতা মাথা ঘোরা অনুভব করছিলেন, তারপরই অজ্ঞান হয়ে পড়ে যান। গোবিন্দের ঘনিষ্ঠ বন্ধু ও আইনি উপদেষ্টা ললিত বিন্দাল জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন গোবিন্দাজি। আমরা টেলিফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলি, তাকে ওষুধ দেওয়া হয়, কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় রাত 1টার সময় জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিনেতার অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন অনুরাগীরা। তবে ললিত বিন্দাল জানিয়েছেন, গোবিন্দার শারীরিক অবস্থা এখন আপাতত স্থিতিশীল। অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গোবিন্দা। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তিনি পর্যবেক্ষণেই রয়েছেন। কয়েক মাস আগেই পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন গোবিন্দা। জানা গিয়েছিল, তার লাইসেন্স প্রাপ্ত রিভলভার থেকেই দুর্ঘটনাটি নাকি ঘটেছে। তার হাঁটুর নিচের অংশে অস্ত্রোপচার করা হয়েছিল। সেই ঘটনার কথা পরে গোবিন্দা নিজেই জানিয়েছিলেন, আমি কলকাতায় শোয়ের জন্য বেরোচ্ছিলাম। ভোর 5টার সময় বন্দুকটা আলমারিতে রাখতে গিয়ে হাত ফসকে পড়ে যায়, আর তাতেই সেটা থেকে গুলি বেরিয়ে আমার পায়ে এসে লাগে। এক মুহূর্তে বুঝে উঠতে পারিনি, কিন্তু পরক্ষণে দেখি ফোয়ারার মতো রক্ত ঝরছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নিরপেক্ষ।